গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 27th অগস্ট 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। তোমাদের এই উইকে ডাব্লিউবিপি কেপি 2024 একটা বড় জিকে ম্যারাথন ক্লাস রয়েছে। পিএসসি মিসলেনিয়াসের জন্যও তোমাদের একটা ম্যারাথন ক্লাস রয়েছে, আর স্ট্যাটিক জিকের জন্য আলাদা একটা ম্যারাথন ক্লাস রয়েছে। এগুলোর লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ইউটিউবেই সম্পূর্ণ ফ্রিতে এই ক্লাসগুলো তোমাদের হবে। কোনটা কবে হচ্ছে এটার জন্য তোমরা একটু টেলিগ্রামে জয়েন করে নাও, ওখানে তোমাদের ডিটেলস দেওয়া আছে। আর গত শনিবার এবং রবিবার তোমাদের যে মক টেস্ট হয়েছে, সেই মক টেস্টের রেজাল্ট টপ 100 যারা যারা র্যাঙ্ক করেছো তাদের সবার নাম আর স্কোর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নাও। জানুয়ারি থেকে জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্লেলিস্টেই করানো আছে। যা যা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের দরকার এবছর 2024 জানুয়ারি থেকে জুলাই সমস্ত তোমরা এই ভিডিওর মধ্যে একটা ভিডিওর মধ্যে পাবে। 3 ঘন্টার একটা ক্লাস এটা ছিল, ওই ক্লাসে তোমাদের ডিটেলস সব কিছু শেয়ার করে দেওয়া আছে। এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বলে যে প্লেলিস্ট আছে সেখানেই তোমরা এগুলো সমস্ত কিছু পাবে। ইবুক যদি কালেক্ট করতে চাও সেক্ষেত্রে ইবুক সেকশনে এসে তোমরা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সে গিয়ে নিজেদের মোবাইল নাম্বারটাকে পাসওয়ার্ড হিসেবে ইউজ করে এই পিডিএফটাকে অ্যাক্সেস করতে পারো। চলো ফার্স্ট কোশ্চেন আজকে কি আছে আমরা দেখব। আর একটা জিনিস, তোমাদের আজকে বাদবাকি যা যা ক্লাস, অঙ্কের ক্লাস 8:45, তারপরে ইংরাজির ক্লাস যেটা আছে, বা ধরো অন্যান্য জিকের ক্লাস, প্রত্যেকটা ক্লাসই তোমাদের হবে এবং সমস্ত রুটিন আজকে তোমাদের আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি। তো টেলিগ্রামে তোমরা যারা যারা জয়েন করোনি জয়েন করে নাও। আমাদের চ্যানেলে প্রত্যেক দিন কখন কোনটা কি ক্লাস হচ্ছে তোমরা টেলিগ্রামে সব ডিটেলস পেয়ে যাবে। প্রথম প্রশ্ন কি, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে কটা নতুন জেলা তৈরি ঘোষণা করা হয়েছে? লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 5টা নতুন জেলা তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে। দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটা ঘোষণা করেছেন রিসেন্টলি যে লাদাখের নতুন 5টা জেলা হচ্ছে। কি কি? জাসকর, দ্রাস, সাম, নুবড়া আর চাংথাং। বর্তমানে লাদাখে 2টো জেলা আছে, সেগুলো হচ্ছে লে আর কার্গিল। এই 5টা নতুন জেলা হবে। কেন্দ্রের এই নতুন সিদ্ধান্তের পর লাদাখে মোট 7টা জেলা হবে, 5টা আর আগের লে আর কার্গিল মিলালে মোট 7টা। এর ফলে প্রত্যন্ত এলাকার মানুষ আরো সহজে সরকারি পরিষেবা পাবেন। 2019 সালে 370 নম্বর অনুচ্ছেদ প্রত্যাহার করার পর জম্মু কাশ্মীর, লাদাখ এই দুটোকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল, আমরা জানি। তারপরে 2024 সিনসিনাটি ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে কে জিতেছে? এবারে জিতেছে জনিক সিনার 2024-এ। ইনি ইটালিয়ান পেশাদার টেনিস প্লেয়ার জনিক সিনার আমেরিকান টেনিস প্লেয়ার ফ্রান্সিস টিয়াফোকে হারিয়ে এই খেতাবটা জিতেছেন। দেখো, 2024 অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ একক বিভাগে কে জিতেছে তোমাদের একবার রিমাইন্ড করিয়ে দিই, জনিক সিনার কিন্তু। আর প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন এই জনিক সিনার। সুতরাং এবারে কিন্তু যে কোনো পরীক্ষায় তোমাদের এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে আর একবার মনে করিয়ে দিই, লাস্ট ডে লাস্ট চান্স আজকে 27th অগস্ট। তোমাদের এই অফারটা আজকেই লাস্ট। পরিবর্তন ব্যাচ, ক্লার্কশিপ ব্যাচ, প্রাপ্তি ব্যাচ, বুলেট ব্যাচ বা মানে এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচ, তোমরা এই ব্যাচগুলোতে এই প্রাইজে জয়েন করতে পারবে আজকের মধ্যেই 11:59 পর্যন্ত। দুদিনের অফার চলছিল, আগের দিন অনেকেই জয়েন করেছো, প্রচুর স্টুডেন্ট। যারা যারা জানতে পারোনি আজকে জানতে পারলে, বা তোমাদের জয়েন করতে সমস্যা হচ্ছিল, যারা যারা ফোন করেছিলে তারা অবশ্যই আজকে কিন্তু 11:59 আগে সবাই জয়েন করে নিও। আরো ডিটেলস কিছু জানার জন্য বা ফার্দার কোনো কোয়ারিজের জন্য তোমরা নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9593430522, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও, নির্দিষ্ট সময়ের আগে জয়েন করে নিও সবাই। পরের প্রশ্ন, ইউনিফাইড পেনশন স্কিম বাস্তবায়নকারী প্রথম রাজ্য কোনটা? ইউনিফাইড পেনশন স্কিম বাস্তবায়নকারী প্রথম রাজ্য হচ্ছে তোমার মহারাষ্ট্র। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা, আমরা একটু ডিটেলস দেখে নেব। ইউনিফাইড পেনশন স্কিম কি? দেখো, ইউনিফাইড পেনশন স্কিম যেটা, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা ইউনিফাইড
মানে স্কিম আর কি, যেটাকে আমরা শর্টে বলবো ইউপিএস। এই স্কিমে সরকারি কর্মচারীরা নিশ্চিত পেনশন, পারিবারিক পেনশন আর ন্যূনতম পেনশনের সুবিধা পাবেন। 2025 সালের 1 এপ্রিল থেকে ইউপিএস কার্যকর হতে চলেছে। যারা কমপক্ষে 25 বছর চাকরি করছেন তাদের জন্য 12 মাসের গড় বেসিক মানে বেতন যেটা, তার 50% সমতুল্য পেনশন এটার ক্ষেত্রে দেওয়া হবে। উপরন্তু এই স্কিমে কর্মচারীদের মোট পেনশনের 60% একটি পারিবারিক পেনশন হিসেবে পাওয়ার বিষয়টা রাখা হয়েছে। এছাড়াও প্রত্যেক মাসে 10,000 টাকা ন্যূনতম পেনশনের গ্যারান্টি রয়েছে এই স্কিমে। তো ইউপিএস তাহলে সরকারি কর্মচারীদের জন্য একটা নতুন পেনশন নীতি বা পলিসি, যেটা গ্যারান্টি দেয় কর্মচারীর গড় বেসিক বেতনের উপর ভিত্তি করে একটা নিশ্চিত পেনশন, মৃত্যুর ক্ষেত্রে কর্মচারীর পারিবারিক পেনশন, কোনো অবসরপ্রাপ্ত কর্মচারী প্রতি মাসে 10,000 টাকার কম না পান যাতে, সেটা নিশ্চিত করার জন্য একটা ন্যূনতম পেনশন। এটা কখন শুরু হবে? ইউপিএস 2025 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হবে। এর সুবিধা কি? যে কর্মচারীরা কমপক্ষে 25 বছর চাকরি করেছেন তারা অবসর নেওয়ার আগে গত 12 মাসে তাদের গড় বেসিক বেতনের 50% সমান পেনশন পাবেন। 25 বছরের কম চাকরির ক্ষেত্রে পেনশন বছরের অনুপাতে দেওয়া হবে। যোগ্যতার জন্য ন্যূনতম 10 বছরের চাকরির প্রয়োজন। নিশ্চিত পারিবারিক পেনশন, যেটা একজন কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে পরিবার শেষতলা পেনশনের 60% পেনশন পাবেন। নিশ্চিত ন্যূনতম পেনশন, যেটা এটা হচ্ছে ন্যূনতম 10 বছরের চাকরি করা অবসরপ্রাপ্ত কর্মচারীরা প্রতি মাসে 10,000 টাকা ন্যূনতম পেনশন পাবেন। এর সুবিধা কি? এককালীন অর্থ প্রদান। পেনশন ছাড়াও কর্মচারীরা অবসর গ্রহণের সময় এককালীন টাকা পাবেন। চাকরি জীবনে প্রতি 6 মাস অন্তর শেষ বেতনের 10 ভাগের 1 ভাগ জমা হবে। সেই সঙ্গে পেনশন তো পাবেনই, পেনশনের টাকায় কোনো বদল হবে না। মুদ্রাস্ফীতি সুরক্ষা, পেনশন মুদ্রাস্ফীতির সাথে সূচিত করা হবে, যেভাবে কর্মচারীদের বেতন মুদ্রাস্ফীতির সাথে বৃদ্ধি পায়। যারা আগেই অবসর নিয়েছেন তাদের কি হবে? আগেই চাকরি থেকে অবসরপ্রাপ্তরা যারা ন্যাশনাল পেনশন সিস্টেমের অধীনে ছিলেন তাদের ইউপিএস এ যাওয়ার বিকল্প থাকবে। তারা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের হারে সুদের সঙ্গে বকেয়াও পাবেন। লাভবান হবেন আনুমানিক 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এই প্রকল্প থেকে উপকৃত হবেন। রাজ্য সরকারগুলোতেও ইউপিএস গ্রহণ করতে উৎসাহিত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীর জন্য নতুন পেনশন প্রকল্পটার নাম কি? যদি এইভাবে প্রশ্ন তোমাদের আসে, কি বলবে? ইউপিএস, ইউনিফাইড পেনশন স্কিম। কোন পেনশন স্কিম ইউনিফাইড পেনশন স্কিম দ্বারা প্রতিস্থাপিত হবে? জাতীয় পেনশন ব্যবস্থা। ইউনিফাইড পেনশন স্কিম কখন কেন্দ্রীয় সরকার দ্বারা কার্যকর করার প্রস্তাব করা হয়েছে? 1 এপ্রিল 2025। তারপরের প্রশ্নতে চলে আসবো। 2024 সিনসিনাটি ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জিতেছে? মহিলা একক বিভাগে জিতেছে আরিনা সাবালেঙ্কা। বেলারুশের টেনিস প্লেয়ার ইনি আরিনা সাবালেঙ্কা আমেরিকান টেনিস প্লেয়ার জেসিকা পেগুলাকে হারিয়ে এটা জিতেছেন। এখানে তোমাদের এটাও মনে রাখা উচিত 2024 অস্ট্রেলিয়ান ওপেন মহিলা একক বিভাগে জিতেছিলেন আরিনা সাবালেঙ্কা। তারপরে কোন ভারতীয় খেলোয়াড় অনূর্ধ্ব 15 ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2024-এর মহিলাদের একক শিরোপা জিতেছেন? মহিলাদের একক শিরোপা জিতেছেন তানভি পাত্রী। ওড়িশার 14 বছর বয়সী তানভি পাত্রী ফাইনালে ভিয়েতনামি ইনগুয়েন থি টু হুয়েনকে হারিয়ে এশিয়ান অনূর্ধ্ব 15 জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2024-এর মহিলাদের একক শিরোপা জিতেছেন। ইনি তৃতীয় ভারতীয় যিনি এশিয়ান অনূর্ধ্ব 15 মহিলা একক শিরোপা জিতেছেন। ব্যাডমিন্টন এশিয়া অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 15 জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2024-2025-এর আগস্ট 2024 20 থেকে 25 আগস্ট 2024-এ 20 থেকে 25 আগস্ট 2024-এ এটা হবে। গণপ্রজাতন্ত্রী চীনের চেংদুতে হবে, মানে অ্যাকচুয়ালি হয়েছে তোমার, ঠিক আছে, 20 থেকে 25 আগস্ট পর্যন্ত হয়েছে। তানভি পাত্রী তৃতীয় ভারতীয় হিসেবে এশিয়ান অনূর্ধ্ব 15 ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের একক শিরোপা জিতেছেন। আর 2017 সালে সামিয়া ইমাদ ফারুকি, 2019 সালে তাসমিন মির এশিয়ান অনূর্ধ্ব 15 চ্যাম্পিয়নশিপে একক শিরোপা জিতেছিলেন। তারপরে ব্যাডমিন্টন এশিয়া অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের পুরুষদের এককে ভারতের জ্ঞান দত্তু কোন পদক জিতেছে? জ্ঞান দত্তু জিতেছে ব্রোঞ্জ পদক। ব্যাডমিন্টন এশিয়া অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের পুরুষদের এককে ব্রোঞ্জ পদক জিতেছেন জ্ঞান দত্তু।
2024 সালের এশিয়ান অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 17 ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারত 2টো পদক পেয়েছে। তাহলে ব্যাডমিন্টন এশিয়া বিশ্ব ব্যাডমিন্টন নিয়ন্ত্রক সংস্থা, মানে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সাথে অধিভুক্ত এশিয়ার খেলা যেটা পরিচালনা করে এশিয়ার যাবতীয় খেলা। 43টা দেশের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এটা একটা। এর সদর দপ্তর পেটলিং জায়াতে রয়েছে মালয়েশিয়ার সেলাঙ্গারে। সভাপতি রয়েছেন কিম জং সো। তারপরে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। নাজমুল হাসান পাপনকে সরিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার আর প্রধান নির্বাচক ফারুক আহমেদ। নেক্সট, বিজ্ঞান ধারা প্রকল্প কোন বিভাগের অধীনে আসে? বিজ্ঞান ধারা প্রকল্প আসে বিজ্ঞান আর প্রযুক্তি বিভাগের অধীনে। বিজ্ঞান ধারা প্রকল্পের মূল লক্ষ্য দেশে বিজ্ঞান প্রযুক্তি আর উদ্ভাবনী পরিমণ্ডলকে আরো মজবুত করা এবং মজবুত করে বিজ্ঞান আর প্রযুক্তির ক্ষেত্রে সক্ষমতা নির্মাণ, গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তির বিকাশ করা। 2021-22 থেকে 2025-26 পর্যন্ত 15তম অর্থ কমিশনের এই পর্বে বিজ্ঞান ধারা প্রকল্প রূপায়ণে বরাদ্দ করা হয়েছে 10,579.84 কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে মৌলিক গবেষণা, আন্তর্জাতিক সুযোগ সুবিধা গড়ে তোলা, শক্তি, জল প্রভৃতি ক্ষেত্রে গবেষণা অব্যাহত রাখা এবং আন্তর্জাতিক দ্বিপাক্ষিক আর বহুমাত্রিক সহযোগিতার মাধ্যমে গবেষণার প্রয়াস চালানো। তারপরে কার সাথে ভারতীয় নৌবাহিনী দেশীয় সামুদ্রিক ইঞ্জিনিয়ারিং সক্ষমতা বৃদ্ধির জন্য চুক্তি স্বাক্ষর করেছে? এটা করেছে BEML লিমিটেডের সাথে। ভারতীয় নৌবাহিনী 20 আগস্ট 2024-এ একটি নেতৃস্থানীয় প্রতিরক্ষা এবং ভারী প্রকৌশল প্রস্তুতকারক BEML লিমিটেডের সাথে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই সহযোগিতার লক্ষ্য প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভরতা বৃদ্ধি করা, দেশীয় নকশা, উন্নয়ন, উৎপাদন, পরীক্ষা এবং সমালোচনামূলক সামুদ্রিক সরঞ্জাম এবং সিস্টেমের পণ্য সহায়তার উপর দৃষ্টি নিবদ্ধ করা, যার ফলে বিদেশি মূল সরঞ্জাম প্রস্তুতকারকদের উপর নির্ভরতা হ্রাস করা যায়। তারপরে 2024 সালের আগস্ট মাসে লাখপতি দিদি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? লাখপতি দিদি কনফারেন্স 2024 হয়েছে জলগাঁওতে, মহারাষ্ট্রের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25 আগস্ট 2024-এ মহারাষ্ট্রের জলগাঁওয়ে লাখপতি দিদি সম্মেলন এবং যোধপুরে রাজস্থান হাইকোর্টের প্রতিষ্ঠার 75তম বার্ষিকী উদযাপনের সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে মহারাষ্ট্র রাজস্থান সফর করেছিলেন। রাজস্থানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোধপুর সফরে রাজস্থান হাইকোর্টের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থান হাইকোর্ট মিউজিয়ামের উদ্বোধন করেছেন। লাখপতি দিদি স্কিম সম্পর্কে একটু দেখে রাখো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15 আগস্ট 2023 সালে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে এই লাখপতি দিদি প্রকল্পের ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের লক্ষ্য মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলোর সম্মিলিত শক্তির মাধ্যমে গ্রামে 3 কোটি লাখপতি দিদি তৈরি করা। স্বসহায়ক গোষ্ঠীর সদস্যদের পরিবারের আয় প্রতি বছর 1 লক্ষ টাকা বা তার বেশি হয়, তাদের লক্ষপতি দিদি হিসাবে বিবেচনা করা হয়। আর লাখপতি দিদি প্রকল্পের লক্ষ্য দরিদ্র মহিলাদের আর্থিকভাবে ক্ষমতায়ন করা এবং তাদের দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে তুলে আনা। লাখপতি দিদি স্কিমের মূল লক্ষ্যের মধ্যে এগুলোই রয়েছে: মহিলাদের মধ্যে আর্থিক সাক্ষরতা এবং সচেতনতা উৎসাহিত করা। মহিলাদের অবশ্যই সেই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হয় যেখানে তিনি এই স্কিমের জন্য আবেদন করছেন। মহিলারা পরিবারের বার্ষিক আয় 3 লক্ষ টাকার বেশি হবে না যাদের, তারাই এটার জন্য যোগ্য। নারীর পরিবারের কেউ সরকারি কর্মচারী হবেন না, এই সবগুলো থাকে। তারপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। ইন্দ্রনাথ, লালু, শ্রীকান্ত এই চরিত্রের স্রষ্টা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর শকুন্তলা চরিত্রের স্রষ্টা কালিদাস। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন নদী তিব্বতে মাচু নামে পরিচিত? সংকোচ নদী কোন দেশ থেকে উৎপন্ন হয়েছে? শেষকালে এগুলো কমেন্টে জানাও। চট করে আগের দিনের এগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 26 আগস্ট 2024 কি কি প্রশ্ন ছিল? ডায়না পান্ডল যিনি সম্প্রতি সংবাদে ছিলেন কোন খেলার সাথে যুক্ত? ডায়না পান্ডল রেসিং এর সাথে যুক্ত। ভারতীয় কুস্তিগির রৌনক দাহিয়া জর্ডানে অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের গ্রেকো রোমান এ কত কিলোগ্রাম ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন? 110 কেজি ক্যাটাগরিতে।
লুজেন ডায়মন্ড লিগ জ্যাভলিন থ্রো ইভেন্টে 2024-এ নীরজ চোপড়া কোন পদক পেয়েছেন? রূপো। কেন্দ্রীয় অর্থ আর কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি কোন শহরে সিজিএসটি এর একটি অফিসিয়াল কমপ্লেক্স জিএসটি ভবনের উদ্বোধন করেছেন? উদয়পুর। কোন তামিল অভিনেতা সম্প্রতি তার দল তামিলগা ভেট্রি কাজাকাম চালু করেছেন? বিজয়। স্পেস জোন ইন্ডিয়া কর্তৃক উৎক্ষেপণ করা ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেটের নাম কি? রুমি 1। সম্প্রতি প্রয়াত শালসেং সিং মারাক কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? মেঘালয়। কোন দেশের সরকার সম্প্রতি ভারত, ব্রিটেন আর মার্কিন যুক্তরাষ্ট্র সহ 35টা দেশের নাগরিকদের 31 অক্টোবর থেকে 6 মাসের জন্য দ্বীপরাষ্ট্রে ভিসামুক্ত প্রবেশাধিকার ঘোষণা করেছে? শ্রীলঙ্কা। 19তম C2 ইন্ডিয়া আফ্রিকা বিজনেস কনক্লেভ কে উদ্বোধন করেছেন? জগদীপ ধনকর। ভারতে জুড়ে কর্মসংস্থানযোগ্য যুবকদের দক্ষতা বৃদ্ধির জন্য কোন ই কমার্স কোম্পানির সাথে স্কিল ডেভেলপমেন্ট আর উদ্যোক্তা মন্ত্রণালয় একটি সমঝোতা স্মারক বিনিময় করেছে? ফ্লিপকার্ট। 23শে আগস্টে উদযাপিত ভারতের প্রথম জাতীয় মহাকাশ দিবসের থিম কি? টাচিং লাইভস ওয়াইল টাচিং দ্য মুন, ইন্ডিয়াস স্পেস সাগা। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। আমি আবারও সবাইকে একবার রিমাইন্ড করিয়ে দিই, আজকে 11:59-এর মধ্যে তোমরা কিন্তু এগুলোতে জয়েন করে নিও। আগের বারের মতো যেন আর না হয় শেষকালে এসে তোমরা ফোন করে বলবে স্যার আমরা জয়েন করতে পারিনি, একটু ব্যবস্থা করে দিন। কেননা এগুলোর উপর এই যে ধরো জন্মাষ্টমী স্পেশাল অফার হলো বা আগের বারে তোমাদের 15 আগস্ট, এই অফারগুলো আমাদের কন্ট্রোলে থাকে না, আমরা কিন্তু কিছু করতে পারবো না। সুতরাং তোমরা যদি এগুলোতে জয়েন করো সেক্ষেত্রে 11:59-এর আগে তোমরা এগুলোতে জয়েন করে নিও, ঠিক আছে? পরিবর্তন ব্যাচটা তোমাদের পুলিশের জন্য, প্রিলি আর মেনের সমস্ত চ্যাপ্টার এখানে তোমাদের কভার করা আছে। প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস টেস্ট, তারপরে এমসিকিউ, ফুল লেন্থ টেস্ট, প্রিলি মেন দুটোর জন্যই তোমাদের এটা পুরো কাজে লাগবে। পুরো পুলিশের যে কোনো পরীক্ষা তোমরা এই ব্যাচটা থেকে করলে দিতে পারবে। আর ক্লার্কশিপ ব্যাচটাও তাই, প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ, এখানেও তাই। প্রত্যেকটা ব্যাচেই তোমাদের সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, এমসিকিউ, টেস্ট, ফুল লেন্থ টেস্ট এগুলো রয়েছে। আরও কিছু যদি জানার থাকে তোমরা জেনে নাও, নিচে ফোন নাম্বারে ফোন করো, ফোন করে হোয়াটসঅ্যাপ অথবা ফোন করে তোমরা ডিটেলস জেনে নিয়ে জয়েন করে নিও 11:59-এর আগে। রেসপেক্টিভ কোডগুলো ইউজ করে নেবে এই স্পেশাল ডিসকাউন্টগুলো পাওয়ার জন্য, কেমন? তো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে সবার সাথে আবার কথা হচ্ছে। আজকের অন্যান্য ক্লাসগুলো মেবি তোমাদের লাইভ নাও হতে পারে, রেকর্ডেড ক্লাস হবে। টেলিগ্রামে সব কিছুর লিঙ্ক থাকবে, তোমরা ওখান থেকে সব কটা ক্লাস জয়েন করে নিও। চলো টাটা, হ্যাভ এ গ্রেট ডে।